সীমান্তের ওপারে অন্ধকারে লুকিয়েছিল শত্রুরা, কিন্তু তারা জানতো না শিকারী ইতিমধ্যেই তাদের পেছনে দাঁড়িয়ে গেছে। কয়েক সপ্তাহের নীরব প্রস্তুতির পর হঠাৎ করে ঝড়ের মতো আঘাত, এটাই ছিল ইরানের চাল। আর সেই আঘাতে শুধু ভেঙে পড়েনি বিচ্ছিন্নতাবাদী নেটওয়ার্ক, বরং ভেস্তে গেছে ওয়াশিংটনের বহুস্তরীয় গোপন খেলা। ইরানের সামরিক কৌশল এখন আর শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে আগ্রাসী, নিখুঁত এবং হিসাবী এক শ্যাডো ওয়ারে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যে অভিযান চালানো হয়েছে সেটি এই নতুন কৌশলের সবচেয়ে শক্তিশালী উদাহরণ। তেহরান সরাসরি ঘোষণা না দিলেও মাঠের বাস্তবতা বলছে 23তম নোহেদ ব্রিগেড এবং 25তম তাকাভার ব্রিগেড ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে বহু গভীরে প্রবেশ করেছে। তাদের সঙ্গে ছায়ার মতো কাজ করছে আইআরজিসির অভিজাত সাবমেরিন ইউনিট, যারা অপ্রচলিত যুদ্ধ, সন্ত্রাস বিরোধী অভিযান এবং গোয়েন্দা কার্যক্রমে পারদর্শী। এই অপারেশন ছিল নিছক সামরিক অভিযান নয়, বরং একটি নিখুঁত হান্টিং মিশন। লক্ষ্য কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে এবং সীমান্ত অস্থিতিশীল করার চেষ্টা করছে। ইরানের দাবি অনুযায়ী গত কয়েক সপ্তাহে অন্তত 14টি পৃথক স্থল অভিযান চালানো হয়েছে। এরবিল ও সুলাইমানিয়া অঞ্চলে সীমান্ত পেরিয়ে একের পর এক হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে গোপন আস্তানা। শুধু হামলাই নয়, এগুলো ছিল নির্ভুল টার্গেটেড স্ট্রাইক, যার ফল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অন্তত 8 জন শীর্ষ নেতা নিহত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অপারেশনগুলোতে ইরানের কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে, অর্থাৎ এটি ছিল একতরফা আধিপত্যের প্রদর্শন। কেন এত বড় ঝুঁকি নিয়ে ইরান এই অভিযান চালালো? ইরান খুব ভালোভাবেই জানে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ মানেই দীর্ঘমেয়াদী চাপ, তাই তারা বেছে নিয়েছে প্রক্সি নেটওয়ার্ক ভেঙে ফেলা কৌশল, অর্থাৎ শত্রুর মূল শক্তিকে নয়, তার ছায়া বাহিনীকে ধ্বংস করা। এই কৌশল নতুন নয়, কিন্তু ইরান যেভাবে এটি বাস্তবায়ন করছে তা নিঃসন্দেহে নজিরবিহীন। বিশেষ করে নোহেদ ব্রিগেড, যাদের ঐতিহাসিক গোপন অভিযান এবং উচ্চ ঝুঁকির মিশনে ভরা। তারা মূলত এয়ারবোর্ন স্পেশাল ফোর্স, যারা দ্রুত ঢুকে দ্রুত আঘাত করে আবার নিঃশব্দে ফিরে আসে। অন্যদিকে তাকাভার ব্রিগেড হলো মেরিন ও কমান্ডো অপারেশনে দক্ষ, অর্থাৎ কঠিন ভূখণ্ডেও তারা সমান কার্যকর। আর এই দুই বাহিনীর সঙ্গে যখন সাবমেরিন ইউনিট যুক্ত হয়, তখন সেটি হয়ে ওঠে এক ফোর্স মাল্টিপ্লায়ার, যেখানে গোয়েন্দা তথ্য, নজরদারি এবং সরাসরি আক্রমণ একসঙ্গে কাজ করে। ইরানের এই অপারেশন আরেকটি বড় বার্তা দিয়েছে। তারা শুধু নিজেদের সীমান্ত রক্ষা করছে না, বরং হুমকি উৎসকে খুঁজে বের করে ধ্বংস করছে। এটি এক ধরনের ফরওয়ার্ড ডিফেন্স, যেখানে যুদ্ধকে নিজের ভূখণ্ডে আসতে দেওয়া হয় না, বরং শত্রুর মাটিতেই গিয়ে তাকে থামানো হয়। এই কৌশলই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলে স্থানীয় গোষ্ঠীগুলোর ওপর নির্ভর করে একটি গোয়েন্দা ও প্রভাব বলয় তৈরি করেছে। কিন্তু ইরানের এই ধারাবাহিক আঘাত সেই নেটওয়ার্ককে ভেঙে দিচ্ছে। আর যখন গোয়েন্দা নেটওয়ার্ক দুর্বল হয়ে যায়, তখন আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, তথ্য হাতছাড়া হয়ে যায়। এখানেই ইরানের কৌশলগত জয়। একই সঙ্গে এই অভিযান একটি মনস্তাত্ত্বিক বার্তাও বহন করে। ইরান শুধু প্রতিরোধ করতে পারে না, প্রয়োজনে শিকারীও হতে পারে। এই বার্তাটি শুধু কুর্দি গোষ্ঠীগুলোর জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য। ইরান যুদ্ধে ফাঁকা হয়ে গেছে আমেরিকার অস্ত্র ভাণ্ডার। মাত্র 5 মাসের যুদ্ধে কুপোকাত হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডার। এটাই এখন খোদ ওয়াশিংটনের ভেতরের খবর। যে আমেরিকা নিজেদের সামরিক শক্তি নিয়ে সবসময় গর্ব করে, সেই আমেরিকাই এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে নিজেদের সবচেয়ে দামি আর সবচেয়ে নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো প্রায় শেষ করে ফেলেছে। আর এই খবর ফাঁস করেছে খোদ রয়টার্স 3 জন গোপন সূত্রের বরাতে। গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন, এই ধারণা নিয়ে যে যুদ্ধ শেষ হবে চোখের পলকে। কিন্তু বাস্তবতা হলো ইরান হার মানেনি। প্রতিরোধ চালিয়ে গেছে মাসের পর মাস, আর সেই প্রতিরোধের চাপেই আমেরিকাকে ঢালতে হচ্ছে একের পর এক অস্ত্র, আর সেই অস্ত্রের ভাণ্ডার এখন তলানিতে। রয়টার্সের প্রতিবেদন বলছে, মার্কিন সেনাবাহিনী তাদের 2 ধরনের অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS আর প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM এর প্রায় পুরোটাই খরচ করে ফেলেছে। এই 2 অস্ত্র মোটেও সাধারণ কিছু নয়। প্রতিটির দাম $10 লাখ বেশি। এগুলো এমন অস্ত্র যা নিরাপদ দূরত্ব থেকে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এই ATACMS-E ছিল ইউক্রেনের হাতিয়ার। আর PRSM হলো তার আরও উন্নত সংস্করণ, যাকে চীনের সঙ্গে ভবিষ্যতের যে কোনো সংঘাতে অপরিহার্য বলে মনে করেন বিশ্লেষকরা।
কিন্তু ইরান যুদ্ধ সেই ভবিষ্যতের হিসাব এলোমেলো করে দিয়েছে। কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, এখন এই মজুদ সংকট রাশিয়া কিংবা চীনের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ভবিষ্যতে লড়াইয়ের সক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ভাবুন তো, যে অস্ত্র রাখা হয়েছিল বৃহৎ শক্তির মোকাবিলার জন্য, তার সিংহভাগ খরচ হয়ে গেল ইরানের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম, যাদের হাতে ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিচালনার দায়িত্ব, তাদের হাতে থাকা যুদ্ধপূর্ব ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্রের মজুদও প্রায় শূন্যের কোঠায়। বাধ্য হয়ে বিশ্বের অন্যান্য প্রান্তের ঘাঁটি থেকে অস্ত্র সরিয়ে এনে সেই ঘাটতি পূরণ করতে হয়েছে। আর শুধু আক্রমণাত্মক অস্ত্র নয়, রক্ষণাত্মক দিক থেকেও একই অবস্থা। সেনা নেতারা সপ্তাহের পর সপ্তাহ ধরে প্রেসিডেন্টকে সতর্ক করে আসছেন যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্যাট্রিয়ট সিস্টেমের মজুত কমে যাচ্ছে বিপজ্জনক হারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর হিসাব বলছে, ফেব্রুয়ারি থেকে জুলাই এই 6 মাসেই তাদের মোট প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের 65% শেষ হয়ে গেছে। থার্ড সিস্টেমের মজুদ কমেছে অন্তত 38%, আর সমুদ্রভিত্তিক টমাহক ক্রুজ মিসাইলের বৈশ্বিক মজুতেরও প্রায় অর্ধেক এই যুদ্ধেই খরচ হয়ে গেছে। বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি, যার প্রতিরক্ষা বাজেট গোটা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ, সেই শক্তি একটিমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিজেদের কৌশলগত অস্ত্র ভাণ্ডারের বিশাল অংশ খুইয়ে বসেছে। এটাই কি প্রমাণ করে না ইরান কতটা কঠিন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল এই যুদ্ধে? স্বাভাবিকভাবেই এই তথ্য প্রকাশ্যে আসার পর হোয়াইট হাউস রক্ষণাত্মক অবস্থানে চলে গেছে। মজুতের সংখ্যা জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে হোয়াইট হাউস প্রকাশ করেছে ট্রাম্পের একটি বক্তব্য, যেখানে তিনি দাবি করেছেন বিশ্বের যে কোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে ঢের বেশি অস্ত্র মজুত আছে, এমনকি প্রয়োজনের চেয়েও বেশি। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলও দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রেসিডেন্টের নির্দেশে যে কোনো সময় যে কোনো স্থানে অভিযান চালানোর সক্ষমতা তাদের আছে। ওয়াশিংটন ভেবেছিল অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু, F-35 যুদ্ধবিমান আর $বিলিয়ন স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে ইয়েমেন থেকে শুরু করে তেহরান পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যের আকাশ নিজেদের দখলে রেখে সাম্রাজ্য চালিয়ে যাবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবেনি পেন্টাগনের এই চরম অহংকারকে মাটি চাপা দিতে ইরান কতটা নিখুঁত প্রাণঘাতী ডেথ ট্র্যাপ বা মৃত্যুর ফাঁদ তৈরি করছে। ভূ রাজনীতির আন্তর্জাতিক দাবা বোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্ব জুড়ে মার্কিন প্রভাব গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন, তখন পর্দার পেছন থেকে এই খেলার নতুন নায়ক হিসেবে চাল চালছে তেহরান। আমেরিকার সুপারসনিক যুদ্ধ বিমান আর ড্রোনগুলো আকাশের ওপরের অংশ নিয়ন্ত্রণ করতে পারে ঠিকই, কিন্তু মাটির ঠিক কয়েক হাজার ফুট ওপরে ইরান এমন এক নরক তৈরি করেছে, যেখানে পা দিলেই পেন্টাগনের $100 মিলিয়ন বিমান ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান সম্প্রতি চীন ও রাশিয়ার সাথে গোপনে অত্যন্ত শক্তিশালী কাঁধে বহনযোগ্য বিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস এর চুক্তি সম্পন্ন করেছে। হংকং ভিত্তিক মধ্যস্থতাকারীর মাধ্যমে চীন থেকে প্রায় 3 থেকে 400 অত্যাধুনিক QW-12 এবং FN-16 মিসাইল সংগ্রহ করছে ইরান। একই সাথে মস্কোর সাথে তারা $591 মিলিয়নের চুক্তি করেছে 2500 ভার্বা মিসাইল ব্যবস্থার জন্য। এই অস্ত্রগুলোর কৌশলগত গুরুত্ব অপরিসীম। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিশাল আকৃতির স্থির এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান অত্যন্ত চতুরতার সাথে তার যুদ্ধ কৌশল বদলে ফেলেছে। এখন তারা এমন অস্ত্র ব্যবহার করছে যা সাধারণ পদাতিক সৈন্যরা বহন করতে পারে, যে কোনো ঝোপঝাড় বা পাহাড়ের খাঁজে লুকিয়ে রাখা যায় এবং রাডারে যার আগাম কোনো সংকেত মেলে না। ইনফ্রারেড এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং যুক্ত এই মিসাইলগুলো মার্কিন B-2 বা F-35 এর মতো ভারী বিমানের নিচে নজরদারি চালাতে আসা A-10 থান্ডারবোল্ট, FA-18 কিংবা সামরিক হেলিকপ্টারগুলোর জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইতিমধ্যে এই ম্যানপ্যাডসের ধাক্কা টের পেয়েছে পেন্টাগন। মার্কিন বাহিনীর HH-60W উদ্ধারকারী হেলিকপ্টার, A-10 অ্যাটাক এয়ারক্রাফট এবং FA-18 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য মিলেছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো অপারেশন এপিক ফিউরির সময় প্রায় 30টিরও বেশি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে নামানো হয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আকাশের ওপরের অংশ নিয়ন্ত্রণ করে, নিচের আকাশ পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে। ফলে প্রতি মুহূর্তে আকাশে বিমান বা ড্রোন পাঠানোর আগে মার্কিন কমান্ডারদের শতবার ভাবতে হচ্ছে।
যদিও চীনের এই হালকা ম্যানপ্যাডস দিয়ে উচ্চতার বা দূরপাল্লার যুদ্ধ বিমান ঠেকানো সম্ভব নয়, তবুও যুদ্ধের পরবর্তী পর্যবেক্ষণ, উদ্ধার অভিযান ও সুনির্দিষ্ট আঘাত হানার কার্যক্রমকে এটি মারাত্মকভাবে ধীর ও ঝুঁকিপূর্ণ করে তুলবে। ইরান হয়তো উচ্চতার দিক থেকে মার্কিন বিমান বাহিনীর পূর্ণ আধিপত্য থামাতে পারবে না, তবে মাটির কাছাকাছি থাকা আকাশসীমায় মার্কিন ড্রোন ও এয়ারক্রাফটের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়ে এই বিমান হামলা কার্যক্রমকে একটি দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। হরমুজ প্রণালীতে ইরানের সক্ষমতা কমানো এবং তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালিয়ে আসছে, তবে এখনও কোনো চুক্তির লক্ষণ দেখা যাচ্ছে না। হামলার পরিকল্পনা সংশ্লিষ্ট দুই সূত্র জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইরানের পিক এক্স মাউন্টেন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। এসব স্থাপনায় পারমাণবিক কর্মসূচির উপাদান বা সরঞ্জাম থাকতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রচলিত অস্ত্র ব্যবহার করে খুব বেশি ফল পাওয়া যাবে না। ইরান যুদ্ধে ফাঁকা হয়ে গেছে আমেরিকার অস্ত্র ভাণ্ডার। মাত্র 5 মাসের যুদ্ধে কুপোকাত হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডার। এটাই এখন খোদ ওয়াশিংটনের ভেতরের খবর। যে আমেরিকা নিজেদের সামরিক শক্তি নিয়ে সবসময় গর্ব করে, সেই আমেরিকাই এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে নিজেদের সবচেয়ে দামি আর সবচেয়ে নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো প্রায় শেষ করে ফেলেছে। আর এই খবর ফাঁস করেছে খোদ রয়টার্স 3 জন গোপন সূত্রের বরাতে। গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন এই ধারণা নিয়ে যে যুদ্ধ শেষ হবে চোখের পলকে। কিন্তু বাস্তবতা হলো ইরান হার মানেনি, প্রতিরোধ চালিয়ে গেছে মাসের পর মাস। আর সেই প্রতিরোধের চাপেই আমেরিকাকে ঢালতে হয়েছে একের পর এক অস্ত্র, আর সেই অস্ত্রের ভাণ্ডার এখন তলানিতে। রয়টার্সের প্রতিবেদন বলছে, মার্কিন সেনাবাহিনী তাদের 2 ধরনের অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS আর প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM এর প্রায় পুরোটাই খরচ করে ফেলেছে। এই 2 অস্ত্র মোটেও সাধারণ কিছু নয়, প্রতিটির দাম $10 লাখ বেশি। এগুলো এমন অস্ত্র যা নিরাপদ দূরত্ব থেকে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এই ATACMS-E ছিল ইউক্রেনের হাতিয়ার। আর PRSM হলো তার আরও উন্নত সংস্করণ, যাকে চীনের সঙ্গে ভবিষ্যতের যে কোনো সংঘাতে অপরিহার্য বলে মনে করেন বিশ্লেষকরা। কিন্তু ইরান যুদ্ধ সেই ভবিষ্যতের হিসাব এলোমেলো করে দিয়েছে। কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, এখন এই মজুদ সংকট রাশিয়া কিংবা চীনের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ভবিষ্যতে লড়াইয়ের সক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ভাবুন তো, যে অস্ত্র রাখা হয়েছিল বৃহৎ শক্তির মোকাবিলার জন্য, তার সিংহভাগ খরচ হয়ে গেল ইরানের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম, যাদের হাতে ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিচালনার দায়িত্ব, তাদের হাতে থাকা যুদ্ধ পূর্ব ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্রের মজুদও প্রায় শূন্যের কোঠায়। বাধ্য হয়ে বিশ্বের অন্যান্য প্রান্তের ঘাঁটি থেকে অস্ত্র সরিয়ে এনে সেই ঘাটতি পূরণ করতে হয়েছে। আর শুধু আক্রমণাত্মক অস্ত্র নয়, রক্ষণাত্মক দিক থেকেও একই অবস্থা। সেনানেতারা সপ্তাহের পর সপ্তাহ ধরে প্রেসিডেন্টকে সতর্ক করে আসছেন যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্যাট্রিয়ট সিস্টেমের মজুত কমে যাচ্ছে বিপজ্জনক হারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর হিসাব বলছে, ফেব্রুয়ারি থেকে জুলাই এই 6 মাসেই তাদের মোট প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের 65% শেষ হয়ে গেছে। থার্ড সিস্টেমের মজুত কমেছে অন্তত 38%, আর সমুদ্রভিত্তিক টমাহক ক্রুজ মিসাইলের বৈশ্বিক মজুতেরও প্রায় অর্ধেক এই যুদ্ধেই খরচ হয়ে গেছে। বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি, যার প্রতিরক্ষা বাজেট গোটা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ, সেই শক্তি একটিমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিজেদের কৌশলগত অস্ত্র ভাণ্ডারের বিশাল অংশ খুইয়ে বসেছে। এটাই কি প্রমাণ করে না ইরান কতটা কঠিন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল এই যুদ্ধে? স্বাভাবিকভাবেই এই তথ্য প্রকাশ্যে আসার পর হোয়াইট হাউস রক্ষণাত্মক অবস্থানে চলে গেছে। মজুতের সংখ্যা জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে হোয়াইট হাউস প্রকাশ করেছে ট্রাম্পের একটি বক্তব্য, যেখানে তিনি দাবি করেছেন বিশ্বের যে কোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে ঢের বেশি অস্ত্র মজুত আছে, এমনকি প্রয়োজনের চেয়েও বেশি। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলও দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রেসিডেন্টের নির্দেশে যে কোনো সময় যে কোনো স্থানে অভিযান চালানোর সক্ষমতা তাদের আছে।
বিশ্বের অন্যতম সেরা এলিট ফোর্সের বিরুদ্ধে ইরানের এক অভিনব আন্ডারগ্রাউন্ড গেম প্ল্যান। পাহাড় কেটে বানানো মিসাইল সিটির কথা অনেক শুনেছেন, কিন্তু কখনো শুনেছেন পুরো একটি দেশের রাষ্ট্রপতি, মন্ত্রী, সামরিক কমান্ড আর স্থানীয় প্রশাসন রাতারাতি গায়েব হয়ে একটা গোটা পাহাড়ের পেটে ঢুকে অফিস চালানো শুরু করেছে? পেন্টাগন আর CIA যখন ইরানের শীর্ষ নেতাদের ওপর গুপ্ত হত্যার নিখুঁত রেকি সাজাচ্ছিল, ঠিক তখনই তেহরান চেলাচ্ছে ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত চাল। পাহাড়ের পেটে কেবল অস্ত্র আর পারমাণবিক সেন্ট্রিফিউজ নয়, এবার তারা তৈরি করে ফেলছে ভূগর্ভস্থ শাসন নগরী। আমেরিকান কমান্ডো আর ড্রোন এসে হামলে পড়বে। পারস্যের সোজা উত্তর, তোমরা আকাশে ডানা মেলতে পারো, কিন্তু আমাদের মগজ আর শাসন ব্যবস্থা এখন গ্রানাইট পাথরের 100 ফুট নিচে বন্দুক উঁচিয়ে বসে আছে। পাহাড়ের ভেতরে শ্যাডো গভর্নমেন্ট। ইরানি আইন প্রণেতা আলী খেজরিয়ান সম্প্রতি একটি চাঞ্চল্যকর প্রস্তাব সামনে এনেছেন, যা পেন্টাগনের মিলিটারি স্ট্র্যাটেজিস্টদের ঘুম হারাম করে দিয়েছে। তেহরান থেকে শুরু করে প্রতিটি প্রাদেশিক রাজধানী, সব জায়গার শীর্ষ নেতাদের জন্য পাহাড়ের গভীরে তৈরি হচ্ছে সুরক্ষিত প্রশাসনিক দুর্গ। কেন এই পদক্ষেপ? আমেরিকা আর ইসরায়েলের কৌশল ছিল শীর্ষ নেতাদের হত্যা করে পুরো দেশকে নেতৃত্বহীন ও পঙ্গু করে দেয়া। কিন্তু পারস্যের এই নতুন আন্ডারগ্রাউন্ড গভর্নমেন্ট স্ট্র্যাটেজির কারণে এখন শীর্ষ কর্মকর্তারা পাহাড়ের গ্রানাইট পাথরের নিচে বসে দীর্ঘমেয়াদী যুদ্ধের নির্দেশ জারি করতে পারবেন। কোনো ড্রোন, কোনো স্যাটেলাইট ক্যামেরা কিংবা বাংকার ব্লাস্টার বোমা এই শাসন ব্যবস্থাকে স্পর্শও করতে পারবে না। আমেরিকান সিল টিম। নিউ ইয়র্ক পোস্টের এক গোপন সূত্রের খবর অনুযায়ী হোয়াইট হাউস নাকি এক চরম ঝুঁকিপূর্ণ সামরিক অপারেশনের ছক কষছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিশেষ স্পেশাল অপারেশনস মিশনের কথা ভাবছেন, যেখানে হাজার হাজার আমেরিকান ট্রুপস সরাসরি ইরানের মাটিতে অবতরণ করবে। লক্ষ্য ইস্পাহান, ফোর্দো আর রহস্যময় পিক্যাক্স মাউন্টেন এর ভূগর্ভস্থ ল্যাবগুলো দখল করে ইরানের ইউরেনিয়াম মজুদ ছিনিয়ে নেওয়া। আমেরিকার সবচেয়ে এলিট ফোর্স সিল টিম 6 এর সিলভার স্কোয়াড্রন এবং US আর্মির 2য় রেঞ্জার ব্যাটালিয়ন, তাদের কাজ হবে বিস্ফোরক দিয়ে পাহাড়ের সুড়ঙ্গ উড়িয়ে ভেতরে ঢোকা এবং ইউরেনিয়াম ছিনিয়ে আনা। কিন্তু পেন্টাগনের শীর্ষ জেনারেলরাও ভালো করে জানেন এটা কোনো সিনেমা নয়। পারস্যের পাহাড়ের পেটে হাজার হাজার ট্রুপস নামিয়ে ইউরেনিয়াম চুরি করে বেঁচে ফেরা মানে সরাসরি জাহান্নামের দরজায় টোকা দেয়া। পিক্যাক্স মাউন্টেন, বোমার মুখেও অক্ষত রহস্যময় দুর্গ। 2025 সালের জুনে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের 3টি মূল পারমাণবিক কেন্দ্রে দফায় দফায় হামলা চালিয়েছিল। পশ্চিমারা ভেবেছিল তারা তেহরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে, কিন্তু ইসরায়েলি গোয়েন্দাদেরই এক সাম্প্রতিক রিপোর্ট ফাঁস হয়ে গেছে ওয়াল স্ট্রিট জার্নালে। তাতে দেখা যাচ্ছে হামলায় বেঁচে যাওয়া শত শত উন্নত মানের সেন্ট্রিফিউজ রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে এক নতুন গোপন স্থানে, যার নাম পিক্যাক্স মাউন্টেন। মাটির শত শত ফুট গভীরে অবস্থিত এই পাহাড়ের সুড়ঙ্গে নাকি ইরান ইতিমধ্যেই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সরঞ্জাম লুকিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ইস্পাহানের চারপাশে সুড়ঙ্গে বিছিয়ে রাখা হয়েছে বিশাল বিস্ফোরকের ট্রাক। আমেরিকান সিল টিম যদি ভেতরে ঢোকার চেষ্টা করে, তবে পুরো পাহাড় তাদের উপর ধসে পড়বে। আমেরিকান ড্রোন আকাশে উঠতে পারে, আমেরিকান স্যাটেলাইট মহাকাশ থেকে ছবি তুলতে পারে, কিন্তু পাহাড়ের ভেতরের গ্রানাইট পাথরের অন্ধকার সুড়ঙ্গে কি ঘটছে তা জানার ক্ষমতা আধুনিক কোনো AI বা প্রযুক্তির নেই। ইরানের ব্যালিস্টিক থাবায় যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ। F-35 স্টেলথ অদৃশ্য, প্রতিটির দাম $100 কোটি। আমেরিকার গর্ব, ন্যাটোর ভরসা, মধ্যপ্রাচ্যের আকাশে যার উপস্থিতি মানেই শত্রুর মৃত্যু। কিন্তু এবার সেই F-35 এর গায়ে আগুন লাগলো জর্ডানের মুওয়াফাক আজ সালতি ঘাঁটিতে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে। 3টি সম্পূর্ণ ভস্মীভূত, আরও 3টি গুরুতর ক্ষতিগ্রস্ত, সাথে মার্কিন অফিসার ও প্রযুক্তিবিদদের প্রাণহানি। পুরো পশ্চিমা সামরিক জগতের জন্য সতর্কবার্তা। আকাশের রাজা কি মাটিতে পড়ল? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের অ্যারোস্পেস ফোর্স একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জর্ডানের আল আসফা ঘাঁটিতে। লক্ষ্য ছিল F-35 এর মোতায়েন র্যাম্প এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে আধুনিক, সবচেয়ে অপরাজেয় বলে পরিচিত যুদ্ধ বিমান। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র সে অপরাজেয়ত্বের কাঠিন্য ভেঙে দিয়েছে। F-35 নিয়ে পশ্চিমা প্রচারণার যে অহংকার, সেই অহংকারে গভীর ফাটল ধরল, আর সেই ফাটল তৈরি করেছে তেহরান। এই হামলার পেছনে আছে ব্যক্তিগত প্রতিশোধ, মানবিক আবেগ। IRGC স্পষ্ট করে দিয়েছে এই আঘাত ছিল মার্কিন হামলার জবাব। যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে বুশের ফার্স প্রদেশে আবাসিক এলাকায় হামলা চালিয়েছিল। সেই হামলায় এক পরিবারের বাবা-মা এবং তাদের 2 বছরের শিশুকন্যা নিহত হয়। বদলা নিতেই তেহরান ছোড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে দুর্ভাগ্যজনক অবস্থানে আছে জর্ডান। টানা 4র্থ দিন
ইরানের ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশ অতিক্রম করছে। জর্ডানের সামরিক বাহিনী 5টি ক্ষেপণাস্ত্র আটকে ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হলো কতদিন জর্ডান নিজের আকাশকে রক্ষা করতে পারবে, যখন দুই পরাশক্তি তাদের মাটিকে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে? আইআরজিসি সরাসরি জর্ডানকে হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন ঘাঁটি জর্ডানে থাকলে দেশটি নিজেই সংঘাতের অংশ। এটা কূটনীতি নয়, এটা যুদ্ধের কঠিন বাস্তবতা। জর্ডান এখন দুই হাতির লড়াইয়ের মাঝে পড়ে গেছে, আর সেই ঘাস চাপা পড়ছে প্রতিদিন। আরও একটি চাঞ্চল্যকর খবর, ইরানের রাষ্ট্রীয় ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করেছে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে ক্ষেপণাস্ত্র আটকাতে তখন জার্মান ও ফরাসি যুদ্ধবিমান জর্ডানের দিকে ছুটে এসেছে। ইউরোপীয় সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে নামছে। এটা আর দ্বিপাক্ষিক সংঘাত নয়, এটা বহুপাক্ষিক যুদ্ধে রূপ নিচ্ছে। যদি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন আমেরিকা, ইরান, জর্ডান, জার্মানি, ফ্রান্স সবাই। কুয়েতে মারাত্মক হামলা, সমুদ্রপথে উত্তেজনা বাড়ছে। এই সংঘাত আর আঞ্চলিক নয়, এটা বৈশ্বিক হতে চলেছে। কিশ, বন্দর আব্বাস, আবদান, বুশে, দক্ষিণ ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ। যুক্তরাষ্ট্র বলছে তারা শক্তিশালী হামলা চালিয়েছে, কিন্তু আইআরজিসি বলছে প্রতিশোধ এখনও শেষ হয়নি। এই পাল্টাপাল্টি আঘাতের মধ্যে একটি বড় ছবি ফুটে উঠছে। ইরান এখন আর সেই দেশ নয় যে শুধু প্রক্সি দিয়ে যুদ্ধ করে। ইরান এখন সরাসরি মার্কিন সামরিক সম্পদে আঘাত হানছে, তাদের সবচেয়ে মূল্যবান সম্পদে, তাদের ঘাঁটিতে, তাদের মিত্রের মাটিতে। এটা একটা নতুন ধরনের সাহস, একটা নতুন ধরনের কূটনীতি, যেখানে ভাষা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। আমেরিকার শত কোটি ডলারের প্রযুক্তি, তার অহংকার, তার অপরাজয়ত্বের গল্প সবটাই এখন প্রশ্নবিদ্ধ। ইরান দেখিয়ে দিয়েছে সস্তা কিন্তু কার্যকর ক্ষেপণাস্ত্র দিয়েও পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করা যায়। সবচেয়ে বড় কথা, ইরান এখন থামছে না, প্রতিটি মার্কিন হামলার জবাব দিচ্ছে। জর্ডানের আকাশে, কুয়েতের মাটিতে, ইউরোপের বিমানে। যুদ্ধের সীমানা প্রতিদিন বাড়ছে। বিশ্বকে একটা বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, সময়ই বলে দেবে। হিসাবের ছক একলহমায় উল্টে দিয়েছে ইরান। শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা কয়েক ডজন ড্রোন দিয়ে নয়, তেহরান এখন যুদ্ধের চালচিত্রে এমন এক সমীকরণ যুক্ত করেছে যা পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামরিক মগজ ধোলাই করে দিচ্ছে। ধারণা করা হতো ইরানের মূল শক্তি তাদের হাজার হাজার সস্তা কিন্তু প্রাণঘাতী শাহেদ ড্রোন। কিন্তু যুদ্ধের পট পরিবর্তন হতেই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো ইরানের নিখুঁত এবং সাশ্রয়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কোনো রকম রাগঢাক না রেখেই তেহরান প্রমাণ করেছে বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রই শেষ কথা নয়। খাইবার শেকার, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মাথা ব্যথার নাম। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে তেহরানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল শত্রুর শক্তি ও কৌশল অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা। যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের সামরিক বাজেটকে ব্যাকফুটে ঠেলে দিতে ইরান নিয়ে এসেছে খাইবার শেকার। 1400 কিলোমিটার পাল্লার এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি শুধু লক্ষ্যবস্তুতেই সুনির্দিষ্ট আঘাত হানে না, বরং এটি অত্যন্ত সহজে মোতায়েনযোগ্য। পশ্চিমা মিডিয়ায় এখন খাইবার শেকানের জয় জয়কার, কারণ ওয়াশিংটন শত কোটি ডলার খরচ করে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, কয়েক হাজার ডলারের এই সস্তা ও নিখুঁত মিসাইল তা অনায়াসেই ফাঁকি দিচ্ছে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে কিভাবে টানা চাপে রাখা যায় তার বাস্তব পাঠ শেখাচ্ছে তেহরান। যুদ্ধের দীর্ঘমেয়াদী ছক ও মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান। আমেরিকার হিসাব ছিল ক্ষেপণাস্ত্র হামলার প্রাথমিক ঝড় সামলে নিলেই ইরানকে বশে আনা যাবে, কিন্তু তেহরানের কৌশল একদম ভিন্ন। তারা শুরুতেই তাদের সবচেয়ে মারাত্মক এবং শক্তিশালী মিসাইলগুলো শেষ করতে রাজি নয়। তেহরানের মূল পরিকল্পনা যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার খালি হতে বাধ্য হবে। গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্রের মজুদ কমতে শুরু করেছে, তারা আগের মতো টানা হামলা চালানোর সক্ষমতা হারাচ্ছে। ওয়াশিংটন যতবারই বিরতি দিয়ে ইরানকে পিছু হটানোর ব্যর্থ চেষ্টা করছে, তেহরান ততবারই নতুন শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে। শিকারকে ক্লান্ত করে শেষ মুহূর্তে নিঃশেষ করে দেওয়ার এই খেলায় ইরান এখন পূর্ণ নিয়ন্ত্রণে। নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র, আসল নাটক তো এখনো বাকি। যুদ্ধের মূল ট্রাম্প কার্ড তেহরান এখনো ড্রেসিং রুমে আটকে রেখেছে। খাইবার শেকান তো কেবল শুরু। তৃতীয় পর্যায়ে তেহরান মাঠে নামাতে যাচ্ছে তাদের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের বিপজ্জনক সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক ভাণ্ডারে বর্তমানে 1000টিরও বেশি উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রয়েছে। এই বহরে যুক্ত হচ্ছে ফাত্তা, ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল, যা যে কোনো প্রতিরক্ষা বলয় মুহূর্তে গুঁড়িয়ে দিতে সক্ষম। হজ কাসেম ও খুররাম সহ
উচ্চ বহন ক্ষমতা সম্পন্ন এবং দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সেজ্জিক, ইরানের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর ড্যান্সিং মিসাইল। সেজ্জিক শত্রুর বুকে কাঁপন ধরানোর ড্যান্সিং মিসাইল। দ্বিস্তর বিশিষ্ট এবং সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত এই সেজ্জেল মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। তরল জ্বালানির মিসাইল যেখানে উৎক্ষেপণের আগে প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগে, সলিড ফুয়েলের কারণে সেজ্জেল মুহূর্তের মধ্যে নিখুঁতভাবে মোতায়েন ও ফায়ার করা যায়। বাতাসের গতিপথ পরিবর্তন করে শত্রুর রাডারকে বিভ্রান্ত করার অনন্য ক্ষমতার জন্যই একে বলা হয় ড্যান্সিং মিসাইল। কাতারে থাকা মার্কিন ঘাঁটি থেকে শুরু করে বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সবকটি পেন্টাগন ঘাঁটি এখন ইরানের এই 1500 থেকে 2000 কিলোমিটার পাল্লার মিসাইলগুলোর সরাসরি নিশানায়। শাহাব-3, ইমাদ কিংবা কাদের-1-এর মতো মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের প্রতিটি স্তম্ভ ঘুরিয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে তেহরান। আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্র প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরুতে যে আত্মবিশ্বাস ছিল, এখন তা জায়গা করে দিচ্ছে হিসাব নিকাশ আর সীমাবদ্ধতার কঠিন বাস্তবতায়। যুদ্ধক্ষেত্রে সবসময় গোলাবারুদি শেষ কথা বলে না, কখনো কখনো শেষ কথা বলে কে টিকে থাকতে পারে। আর এই লড়াইয়ে যতই চাপ আসুক, ইরান যেন সেই টিকে থাকার গল্পটাই লিখে যাচ্ছে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্করভাবে। 2026 সালের ফেব্রুয়ারিতে অপারেশন এপিক ফিউরি শুরু করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই অভিযান কয়েকদিনের মধ্যেই শেষ হবে। সেই সময়সীমা পরে বাড়িয়ে কয়েক সপ্তাহ করা হয়, কিন্তু বাস্তবতা 5 মাস পার হয়ে গেছে, যুদ্ধ থামেনি, বরং ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। আর এই দীর্ঘ যুদ্ধেই ফাঁস হয়ে গেছে আমেরিকার এক বড় দুর্বলতা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ এখন 1000-এর নিচে নেমে এসেছে, কিছু হিসাব অনুযায়ী 759 থেকে 827-এর মধ্যে। অন্যদিকে থার্ড ইন্টারসেপ্টর রয়েছে মাত্র প্রায় 250-টির মতো। অর্থাৎ যুদ্ধের শুরু থেকে প্রায় 65% প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ব্যবহৃত বা হারিয়ে গেছে। প্যাট্রিয়ট ও থার্ডই ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের প্রধান ঢাল, যা ইরানের ব্যালিস্টিক মিসাইলের ড্রোন হামলা ঠেকাতে ব্যবহৃত হয়েছে। এমনকি এখন এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের কমান্ডাররা কিছু ক্ষেপণাস্ত্র ইচ্ছা করেই ভূপাতিত করছেন না, যদি তা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। কারণ প্রতিটি ইন্টারসেপ্টর এখন অমূল্য। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে ভাবতে হচ্ছে এটি কি সত্যিই প্রয়োজন। অন্যদিকে ইরান ঠিক উল্টো পথে হাঁটছে। প্রচণ্ড আঘাতের পরও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামেনি, বরং তারা প্রমাণ করেছে সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যেতে সক্ষম। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে তাদের প্রভাব এখনও অটুট। বিশ্ব বাণিজ্যের এক বড় অংশ এই পথ দিয়ে চলে, অর্থাৎ ইরান এখনও বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সুইচ হাতে ধরে আছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হঠাৎ করেই নতুন হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত একটাই, দ্রুত একটি চুক্তি হতে হবে। ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে আরও বড় কারণ রয়েছে অস্ত্রের ঘাটতি। কারণ খুব সহজ, যে গতিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে সেই গতিতে তা উৎপাদন করা সম্ভব নয়। 2025 সালে যেখানে মাত্র 600 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে, সেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে তার চেয়েও বেশি। থার্ডের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ, বছরে মাত্র 96টি তৈরি হয়, অর্থাৎ ক্ষয়পূরণ করার মতো সক্ষমতা শিল্প খাতে এখনও তৈরি হয়নি। তবে যুক্তরাষ্ট্র বসে নেই। ইতিমধ্যে লকহিড মার্টিন এর সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে প্যাট্রিয়ট উৎপাদন বাড়িয়ে বছরে 2000 ইউনিটে নেওয়ার পরিকল্পনা চলছে। থার্ডের ক্ষেত্রে উৎপাদন 4 গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এইসব পরিকল্পনা বাস্তবায়ন হতে সময় লাগবে, আর যুদ্ধ অপেক্ষা করে না। যদি এখনই যুক্তরাষ্ট্র এই পরিমাণ চাপ সামলাতে হিমশিম খায়, তাহলে ভবিষ্যতে যদি চীনের মতো শক্তির সঙ্গে সংঘাত হয়, তখন কি হবে? যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন বিকল্প পথ খুঁজছে। ইরান, চীন বা ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।